প্রিয় দর্শক, করোনা মহামারীকালীন সময়ে এনটিভির বিশেষ আয়োজন কোভিড-19 করোনায় করণীয় অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মাকসুদুল হাসান। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আমরা মূলত করোনা ভাইরাসের যে প্রভাব বিশ্বব্যাপী এবং বাংলাদেশে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি এবং আলোচনায় দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের সাথে অতিথিরা যুক্ত হন। আজকে আমাদের সাথে এই আলোচনায় যুক্ত থাকবেন চারজন অতিথি। তার মধ্যে রয়েছেন অধ্যাপক ডাক্তার শহীদুল্লাহ শিকদার, তিনি সাবেক উপাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, এবং তার সাথে রয়েছেন অধ্যাপক ডাক্তার আবু ইউসুফ ফকির, তিনি অতিরিক্ত মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া দেশের বাইরে থেকে দুজন যুক্ত হবেন আমাদের সাথে, একজন স্পেন থেকে, তিনি আমাদের প্রতিনিধি সেলিম আলম। এছাড়া থাকবেন যুক্তরাষ্ট্র থেকে ইকবাল ফেরদৌস, তিনি সম্পাদক বাংলা সংবাদ, মিশিগানে তিনি রয়েছেন। আমরা এই মুহূর্তে দুজন অতিথি আমাদের সাথে যুক্ত আছেন, সেলিম আলম স্পেন থেকে এবং ডাক্তার আবু ইউসুফ ফকির। আমি প্রথমেই একটু যেতে চাই দেশের বাইরে, বিশেষ করে এই করোনার যে তাণ্ডব বিশ্বব্যাপী চলছে। আমরা জানি যে ইউরোপে সেটি বেশ তাণ্ডব চালিয়েছিল, এখন পরিস্থিতি কিছুটা স্থিতিশীল সেটি আমরা দেখছি এবং লকডাউন তুলে দেওয়া হচ্ছে ইউরোপের বেশ কিছু দেশে। তো স্পেন তার মধ্যে একটি অন্যতম দেশ ছিল যেখানে করোনা ভাইরাস খুব দ্রুত বিস্তার লাভ করেছিল এবং এখন পর্যন্ত সেখানে প্রায় 2,87,000 মানুষ আক্রান্ত হয়েছেন এবং সেখানে মৃত্যুর তালিকায় রয়েছেন প্রায় 27,000 মানুষ। তো আমি একটু সেলিম আলমের কাছে জানতে চাই, এই মুহূর্তে আসলে স্পেনের পরিস্থিতি কি, সেখানে কি অবস্থা বিরাজ করছে? ধন্যবাদ আপনাকে। আর যেটা আমি প্রথমেই বলবো, আমাদের এনটিভি অনুষ্ঠান বিভাগের প্রধান মোস্তফা কামাল সৈয়দ ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করেই আমি শুরু করতে চাচ্ছি, যেহেতু উনিও আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন এই করোনা মহামারীর প্রাদুর্ভাবেই উনি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। তো স্পেনের অবস্থা আপনারা জানেন যে স্পেনে 31শে জানুয়ারি প্রথম করোনা রোগী পজিটিভ ধরা পড়েছিল এবং 4 ফেব্রুয়ারি কিন্তু প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি মারা যান। এরপর থেকেই কিন্তু 13 এপ্রিল থেকেই কিন্তু স্পেন লকডাউনে চলে যায় এবং বর্তমানেও লকডাউন চলছে এবং আগামী 8 তারিখ পর্যন্ত লকডাউন চলবে। তবে আজকে সংসদ অধিবেশন রয়েছে এবং সংসদ অধিবেশনে আলোচনাও হচ্ছে যে আরো 15 দিন এবং শেষবারের মতো আরো 15 দিন বৃদ্ধি করা যায় কিনা এ বিষয়ে সংসদে আলোচনা চলছে। যদি সংসদে সেই প্রস্তাবটি গৃহীত হয় তাহলে আমরা স্পেনবাসী আগামী 21 জুন পর্যন্ত লকডাউনে থাকবে। তবে লকডাউন বিভিন্ন পর্যায়ে এসে শিথিল করা হয়েছে। স্পেনকে স্বাভাবিক প্রক্রিয়ায় নিয়ে আসার জন্য, জীবনযাত্রাকে সহজ করে দেওয়া হয়েছে। 4টি ধাপে কিন্তু এই জীবনযাত্রাকে সহজ করার প্রক্রিয়া অলরেডি চলছে। তো স্পেন ইতিমধ্যেই 0 ধাপ এবং প্রথম ধাপ পেরিয়ে গেছে এবং দ্বিতীয় ধাপের জন্য স্পেনের বেশ কিছু প্রদেশ প্রস্তুত রয়েছে এবং আগামী 8 তারিখ অর্থাৎ সোমবারে দ্বিতীয় ধাপে প্রবেশ করবে। তো এই 4টি ধাপের দ্বিতীয় ধাপ হচ্ছে 3 নম্বর স্টেজ এবং 4 নম্বর স্টেজ হচ্ছে তৃতীয় ধাপ। তৃতীয় ধাপটা হচ্ছে এখনো যে দ্বীপপুঞ্জ রয়েছে স্পেনের বিভিন্ন এলাকায় দ্বীপ রয়েছে, সেই দ্বীপগুলোতে তৃতীয় ধাপ চলছে। এই তৃতীয় ধাপের অর্থ হচ্ছে এই যে সবকিছু 75% চলছে এবং তৃতীয় ধাপের মাধ্যমেই ধীরে ধীরে স্পেন এই করোনা মহামারী থেকে চলে আসবে, মুক্তি পাবে, এটাই ওনারা ধারণা সেলিম আলম, করছেন। একটা বিষয় একটু আপনার সাথে একটু যুক্ত করি, যে বিষয়টি আমরা একটু জানতে চাচ্ছি যে বিশ্বের বিভিন্ন দেশেই লকডাউন তুলে নেওয়া হচ্ছে ধীরে ধীরে। তো সেখানকার নাগরিকরা সেই যে লকডাউনের তুলে নেওয়ার যে শর্তগুলো রয়েছে সেই শর্তগুলো আসলে কতটুকু মানছেন? লকডাউন তুলে নেওয়ার শর্তগুলো এখানে কিছু দল এবং কিছু সংখ্যক জনগণ যেটা লকডাউন কমপ্লিটলি তুলে নেওয়ার জন্যই আন্দোলন বা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আসছেন, মিটিং মিছিল করছেন, কিন্তু অধিকাংশ লোকই সরকার প্রদত্ত লকডাউনের নিয়মাগুলো মানছে এবং যে জন্যই স্পেন ধীরে ধীরে সুস্থতার বৃদ্ধি পাচ্ছে। এবং আপনারা জেনে থাকবেন যে গত 48 ঘন্টায় অর্থাৎ দুদিনে কোনো লোক করোনায় আক্রান্ত হয়ে মারা যায়নি এবং গত 24 ঘন্টায় মাত্র 137 জন, অর্থাৎ এর আগের দিন ছিল 71 জন এবং গত 24 ঘন্টায় মাত্র 137 জন লোক আক্রান্ত হয়েছে। আসলে এটা সম্ভব হয়েছে
সরকার প্রদত্ত বিভিন্ন নিয়মাবলী এবং নির্দেশনাবলী সঠিকভাবে স্পেনের জনগণ পালন করেছে বিদায়ী স্পেন ধীরে ধীরে সুস্থ হয়ে আসছে এবং শূন্যর কোটায় চলে আসছে মৃতের সংখ্যা। জি, সেলিম আলম, আপনাকে ধন্যবাদ। আপনি যুক্ত থাকুন আমাদের সাথে। আমি একটু যেতে চাই আবু ইউসুফ ফকির, আপনার কাছে একটু যেতে চাই। ডাক্তার আবু ইউসুফ ফকির, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি আপনাকে। জি, আমি যে বিষয়টি প্রথমেই স্পেন থেকে শুরু করেছিলাম, আমাদের প্রতিনিধি যে বিষয়গুলো আমাদের কাছে তুলে ধরেছেন তার সাথে একটু যুক্ত করি যে গত 24 ঘন্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার সংখ্যা প্রায় 1,13,000-এর কিছু বেশি। আর সেইখানে আমাদের বাংলাদেশে গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 2,695 জন এবং এখন পর্যন্ত আক্রান্তের সেই সংখ্যা 55,140 জন। আর মারা যাওয়ার যে সংখ্যা গত 24 ঘন্টায় সেটি গতকালকের মতোই আছে 37-এ এবং এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা 746 জন। আমি এই তথ্যগুলো এই কারণে বললাম যে বাংলাদেশ কিন্তু অনেক পেছনে ছিল এই সংক্রমণের শনাক্তের তালিকায়। তারা আস্তে আস্তে উপরের দিকে উঠে আসছে এবং বাংলাদেশ কিন্তু এখন 21 নাম্বার অবস্থানে রয়েছে সংক্রমণের যে সংখ্যা রয়েছে সেই সংখ্যার বিবেচনা, এবং স্পেন ইতিমধ্যে 4 নম্বরে তাদের অবস্থান। তবে তাদের অবস্থা কিন্তু স্থিতিশীল। তো স্থিতিশীল অবস্থায় তারা লকডাউন ধীরে ধীরে তুলে নিচ্ছে, কিন্তু বাংলাদেশ এখনও সংক্রমণের সংখ্যা উপরের দিকে যাচ্ছে। সেই অবস্থায় শর্ত সাপেক্ষে যে সাধারণ ছুটি বাতিল এবং নাগরিকদের জন্য ব্যবসা বাণিজ্য অন্যান্য অফিস আদালত খুলে দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে এই যে লকডাউনের যে শর্তগুলো, মানে সাধারণ ছুটি বাতিল করার যে শর্তগুলো ছিল, সেই শর্তগুলোকে এখনও যদিও বলার সময় আসেনি, তারপরেও গত 3 দিনের অভিজ্ঞতায় আপনাদের কাছে কি মনে হচ্ছে সাধারণ মানুষজন কি সেই শর্তগুলো মানছেন কিংবা প্রতিষ্ঠানগুলো কি সেগুলো মানছে? ধন্যবাদ। আমি প্রথম মোস্তফা ভাইয়ের রুহুর মাগফিরাত কামনা করে আল্লাহ পাক রাব্বুল আলামিন ওনাকে দান করুন। আপনি একটি সুন্দর প্রশ্ন করেছেন। সত্যি কথা বলতে যে লকডাউনের বিধি মালাগুলো যেগুলো আমরা দিয়েছি এগুলো কিন্তু আসলে সম্পূর্ণভাবে মানুষ মানতেছে না। না মানার জন্য কিন্তু 30 তারিখে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে যে মাস্ক না পরলে 50,000 টাকা জরিমানা এবং 6 মাস থেকে 1 বছর কারাদণ্ড দেওয়ার বিধি রয়েছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে বিধি যাই থাকুক, আপনি যদি মাস্ক না পরেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি নিজেই ইনফেক্টেড হতে পারেন এবং এই রোগটি আপনার বাসায় বয়ে নিয়ে যেতে পারেন। এবং আপনার বাসায় বৃদ্ধ মা বাবা অথবা দাদা দাদি নানা নানি আছে, আপনি ইয়াং ম্যান, আপনার হয়তো রোগটিতে আপনি মারা যাবেন না, কিন্তু আপনার যে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিটি আছে সে কিন্তু মৃত্যুর কবলে পড়তে পারে এবং সেটি কিন্তু ঝুঁকি অনেক বেশি। সুতরাং আমরা যদিও আসলে সত্যিকার অর্থে যে এই লকডাউনটা শিথিল করাটা আমরা নীতিগতভাবে এক না, কিন্তু এটিও সত্য যে দেশের অর্থনীতি, দেশের বাকি কর্মকাণ্ড এগুলা হিসাব করেই হয়তো লকডাউনটাকে শিথিল করা হয়েছে বা লকডাউনটাকে এটা সীমিত আকারে কিছু বিধিমালার মাধ্যমে শিথিল করা হয়েছে। এবং এখানে আমাদের প্রতিটা নাগরিকেরই কিছু নাগরিক দায়িত্ব আছে, সেটি আমাদের খেয়াল রাখতে হবে। এবং যেটি আপনি রিপোর্টে দেখতেছেন সত্যিকার অর্থে রোগী হয়তো আরও বেশি আছে, যেহেতু আমরা সব রোগীকে তো টেস্ট করতে পারতেছি না। কারণ আমাদের যেহেতু ক্যাপাসিটি ধরেন 12,000 বা 13,000 14,000, আমরা এটা যদি 50,000 টেস্ট করতাম তাহলে দেখা যায় আরও পজিটিভ কেস বেশি আসতো, সেক্ষেত্রে আরও বেশি ডায়াগনোস হতো। জি, আবু ইউসুফ ফকির, আপনি যুক্ত থাকুন আমাদের সাথে। আমি একটু স্পেনের প্রতিনিধি আমাদের সেলিম আলমের কাছে আবারও একটু যেতে চাই। যে বিষয়টি ডাক্তার আবু ইউসুফ ফকির বলছিলেন যে মাস্ক পরার জন্য কিন্তু বাংলাদেশ ইতিমধ্যেই যে সংক্রামক প্রতিরোধের আইন রয়েছে সেই আইনের আওতায় শাস্তির বিধান রেখে একটি ঘোষণাও দেওয়া হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে। তা আমি একটু স্পেনের অবস্থা জানতে চাই, সেখানে আসলে এই মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছিল আমরা শুনেছিলাম, সেই অবস্থাটি এখন কি? আরেকটি বিষয় একটু জানতে চাবো যে সেখানে বাংলাদেশিরা কেমন আছেন এবং স্পেনে আসলে কত সংখ্যক বাংলাদেশি এই কোভিড-19 মারা গেছেন, তাদের অবস্থা একটু জানতে চাই। জি, স্পেনে স্পেনে মাস্ক এবং গ্লাভস পরা এখানে অবশ্যই বাধ্যতামূলক করা হয়েছে এবং মাস্ক পরা এখনো বাধ্যতামূলক রয়েছে। পাবলিক ট্রান্সপোর্ট এবং পাবলিক প্লেসগুলোতে অবশ্যই মাস্ক পরে বাইরে যেতে হবে, নতুবা জরিমানার বিধান রয়েছে। 600 ইউরো পর্যন্ত জরিমানা করবে, সেই বিধান এখনো চালু রয়েছে।
আর আরেকটি বিষয় আপনাকে বলতে চাই, যেটা হচ্ছে বাংলাদেশিদের মধ্যে এখানে আপনারা জানেন যে প্রায় 30,000 বাংলাদেশি বসবাস করে স্পেনে, এবং তার মধ্যে প্রায় আমরা জেনেছি শেষ তথ্য মতে স্পেনে প্রায় 350 জন প্রবাসী বাংলাদেশি আক্রান্ত হয়েছিলেন। তার মধ্যে 4 জন মৃত্যুবরণ করেছেন এবং বাকিরা প্রায় 300-র উপরে লোক সুস্থ হয়েছেন এখন অবধি। তবে বাংলাদেশ কমিউনিটির মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন যাদের কাগজ নেই, যারা অবৈধভাবে এখানে বসবাস করছেন, তারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, কারণ তাদের কাজের ক্ষেত্র হারিয়েছেন, অর্থ উপার্জনের যে পন্থা সেটা হারিয়েছেন। যেহেতু লকডাউনের মধ্যে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে এবং তারা যে উপার্জনের যে ক্ষেত্রটা ছিল সেটাও বন্ধ, সেজন্য তাদের পাশে কিন্তু আবার বাংলাদেশ কমিউনিটি দাঁড়িয়েছে এবং বিভিন্নভাবে সহযোগিতা করেছে। ইতিমধ্যেই আপনারা জানেন যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিছু উপহার সামগ্রী এসেছিল, প্রায় 25 লক্ষ টাকার উপহার সামগ্রীও তাদের মধ্যে বিপর্যস্তদের মধ্যে বা ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণও করা হয়েছে। আর আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে রাখি যে স্পেন প্রবাসীরা যারা বাংলাদেশে গিয়েছিলেন, বাংলাদেশে কিন্তু ওনারা আটকা পড়েছেন। অনেকেই আপনারা জানেন যে ইউরোপের বেশিরভাগ প্রবাসীরা বাংলাদেশে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে দেশ ভ্রমণ করতে ভালোবাসেন এবং এই সময়টাইতেই ওনারা বাংলাদেশে গিয়েছিলেন। আর হঠাৎ করে যেহেতু লকডাউনের কারণে ওনারা ফিরতে পারছিলেন না, তো এরা আসলে অনেকেই পরিবার পরিজন নিয়ে বাংলাদেশে আটকা পড়েছেন এবং তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার জন্য বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল যে ওনারা সংগঠিতভাবে যদি এখানে একটা শার্টার ফ্লাইটের ব্যবস্থা করেন, প্রতিনিধি নিয়োগ করেন, তাইলে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। তো এটাতেও কিছুটা জটিলতা এসেছে এখনো। আগামী 4 তারিখে একটা ফ্লাইট বাংলাদেশ থেকে ছেড়ে আসার কথা ছিল, কিন্তু কিছু জটিলতার কারণে হয়তোবা এই ফ্লাইটটা আসছে না, কিন্তু এখনো প্রসেসের মধ্যে রয়েছে। হয়তো 8 বা 9 তারিখের মধ্যে আরেকটা ফ্লাইট আসার সম্ভাবনা রয়েছে। তো এখানে যে কথাটা বলতে হচ্ছে যে প্রবাসীরা যারা বাংলাদেশে অবস্থান করছেন বা আটকা পড়েছেন, তাদের কিন্তু এই যে ফ্লাইট পরিচালনার জন্য যে বেসরকারি এজেন্ট নিয়োগ করা হয়েছে, হয়তোবা ওনারা তাদের সিকিউরিটির অভাব ফিল করছেন, এই বিষয়টা নিয়েও ওনাদের মধ্যে অসন্তোষ দেখা সেলিম দিয়েছে। আলম, ধন্যবাদ আপনাকে। আমরা আশা করি এই বিষয়টি যারা সরকারি নীতি নির্ধারক রয়েছেন, যারা দায়িত্বে রয়েছেন, তারা অবশ্যই গুরুত্বের সাথে দেখবেন এবং আমরা আশা করব সেখানে যারা প্রবাসীরা রয়েছেন স্পেনে, তারাও এই করোনা পরবর্তীকালীন সময়ে অর্থনৈতিক কর্মকাণ্ডে তাদের যে ভূমিকা, সেই ভূমিকাটি রাখবেন এবং বাংলাদেশে প্রবাসীরা যে রেমিটেন্স পাঠিয়ে থাকেন, আপনারা যেই অবদান রাখছেন সেই অবদান সামনের দিনে অব্যাহত থাকবে এবং বিষয়টি নিশ্চয়ই সরকার তার গুরুত্বের সাথে বিবেচনা করবে। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আমি এখন একটু যেতে চাই ডাক্তার শহীদুল্লাহ শিকদারের কাছে। ডাক্তার শহীদুল্লাহ শিকদার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। জি, শুনতে পাচ্ছি। জি, যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই আপনার সাথে, প্রথমেই আমি কিছু তথ্য দিয়েছিলাম আজকে বাংলাদেশের যে সংক্রমণের চিত্র, সেটি নিশ্চয়ই স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বুলেটিনে আপনিও শুনেছেন এবং বাংলাদেশে এখন যেই সংক্রমণের ধারায় রয়েছে, এখন শনাক্তের হার প্রায় 21% উপরে, যদিও সুস্থ হওয়ার হার একই হারে মানুষ সুস্থ হচ্ছেন, 21% কিছু উপরে সেই সুস্থতার হার। তবে সংক্রমণের যে চিত্র, বিশেষ করে উপসর্গবিহীন যে রোগী রয়েছেন কিংবা আবু ইউসুফ ফকির যেটি বলছেন যে পরীক্ষা যদি আরও বেশি করা যেত তাহলে হয়তো সংক্রমণের চিত্র সংখ্যাটা আরও অনেক বেশি হতো। তো আপনার কাছে কি মনে হচ্ছে, আপনার বিশ্লেষণটি একটি শুনতে চাই। বাংলাদেশের করোনা ভাইরাসের মহামারীর এখনকার কোন ধাপে বাংলাদেশ রয়েছে? ধন্যবাদ। আমি আগেও একবার আপনাদের টিভিতে এসেছিলাম। আমি যে কথাটি বলতে চাই, আসলে দেখুন, খুব এক কথায় বলা যাবে না, তারপরেও বলতে হয় যে বাংলাদেশে এখনো ঊর্ধ্বমুখী। আপনি দেখেছেন যে প্রতিনিয়তই বাংলাদেশে যত বেশি পরীক্ষা করেন, যেটি আমাদের প্রফেসর আবু ইউসুফ ফকির বলেছে আগে, যে যত বেশি পরীক্ষা করবেন সংখ্যা তত আক্রান্তের সংখ্যা তত বেড়ে যাবে। তার মানে হলো যে বাংলাদেশে এটির গতি এখন ঊর্ধ্বমুখী। এই ঊর্ধ্বমুখী হওয়ার খুব কারণ আছে, সঙ্গত কারণ আছে। ইউরোপ আমেরিকাতে আমরা কার্ভটা এভাবেই দেখেছি। যখন শুরু হয় তখন আসলে এটি তো একজন থেকে আরেকজনের কাছে সরায়, শুধু একজন থেকে আরেকজন নয়, একজন যেমন আরেকজনকে দিচ্ছে, তিনি আরেকজনকে নয়, সংখ্যা আরো অনেক বেশি, সেভাবেই কমিউনিটিতে আসলে ট্রান্সমিশনটা হচ্ছে। তো এখন বিষয়টা হলো যে বাংলাদেশে নয়, শুধু সারা বিশ্বেই
কিন্তু লকডাউন খুলে দেয়া বা কিছু সীমিত পর্যায়ে বিভিন্ন জায়গাতে মানুষের সাধারণ জীবনযাত্রার জন্য কাজকর্ম করার সুযোগ দেওয়া হচ্ছে। এমনকি ইউরোপে আপনারা দেখেছেন যে ফুটবল খেলায় জার্মানিতে বা স্পেনে বা অন্যান্য জায়গাতে ফুটবল খেলার জন্য ব্রিটেনে এমনকি ব্রিটেনে তারা ক্রিকেটকে মাঠে নিয়ে আসবে এ কথা বলছে। তার মানে আমি বলতে চাই, যেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সবসময় বলছেন যে জীবন এবং জীবিকা পাশাপাশি চলবে। গতকালকে তিনি একনেকের মিটিংয়েও সেই কথাটি বলেছেন যে আমরা স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যাওয়ার জন্য চেষ্টা করছি, কিন্তু সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সেই জায়গাটাতেই আমি কথা বলতে চাই। আসলে দেখুন, স্বাস্থ্যবিধি যদি আমরা না মানি তাহলে কি হবে? আক্রান্তের সংখ্যা বেড়ে যাবে। আক্রান্তের সংখ্যা বেড়ে গেলে কি হবে? একসময় হঠাৎ করে যখন ইতালিতে বা আমেরিকাতে, বিশেষ করে নিউ ইয়র্কে যখন আক্রান্তের সংখ্যা বেড়ে গেল, তখন হাসপাতালে কিন্তু কোভিড ওয়ার্ডে জায়গা দেওয়া সম্ভব হয়নি। শুধু কোভিড ওয়ার্ডে জায়গা দেওয়াটাই শেষ কথা নয়, জায়গা দেওয়ার পরেও দেখা গেল বিশেষ করে ট্রেন্স হাসপাতাল যেগুলোকে করা হচ্ছিল, যে বিভিন্ন ট্রেন্টে বিশেষ করে আপনি পার্কে বা বিভিন্ন জায়গাতে তারা টেম্পোরারি হাসপাতাল করেছিল, মেকশিফট হাসপাতাল বলে সেটাকে, সেই হাসপাতালগুলোতে কিন্তু অক্সিজেন পর্যাপ্ত পরিমাণে দিতে পারেনি বলে অনেক ক্যাজুয়ালিটি হয়েছে। আক্রান্তের এবং মৃত্যুর হার প্রপোর্শনেটলি অনেক বেশি বেড়ে গিয়েছিল। সেই জায়গাটাতে বাংলাদেশকে মনে রাখতে হবে যে আমাদের এখন অনেক জায়গাতে যেটিতে কোভিড ডেডিকেটেড হাসপাতাল, সেই হাসপাতালগুলোতে আমি আজকেও খোঁজ নিয়েছি, অনেক হাসপাতালে পরিচালকদের সাথে আলাপ হয়েছে, একটি সিটও ফাঁকা নেই। আবার কোন কোন জায়গাতে সিটে রোগী ভর্তি করলেন, যার অক্সিজেন বেশি লাগে তাকে অক্সিজেন দেওয়া সম্ভব হচ্ছে না। আবার কাউকে অক্সিজেন দেওয়ার পরেও মনে হচ্ছে যে তাকে ভেন্টিলেটর দিতে হবে, সেখানে ভেন্টিলেটরের সংকলন নেই। সেই জায়গাটাতে আমাদেরকে মনে রাখতে হবে যে অবশ্যই জীবন জীবিকার বিষয়টি সমভাবে বিবেচনা করতে হবে। আমাদেরকে যেমন সীমিত আকারে যেখানে উৎপাদনের জায়গাগুলো আছে, বিশেষ করে আমাদের খাদ্য সংরক্ষণ বা খাদ্য উৎপাদনের জায়গাগুলোতে মাননীয় প্রধানমন্ত্রী খুবই গুরুত্ব দিচ্ছেন। আমি মনে করি সেটি যথার্থভাবে এবারের মৌসুমী ডাক্তার শহীদুল্লাহ শিকদার, আপনার এই বিষয়গুলো শুনবো একটু, তার আগে আপনার সাথে একটু আবু ইউসুফ ফকিরের বিষয়টি যুক্ত করতে চাই, তার কাছে একটু যেতে চাই। আপনি যে বিষয়টি বলছিলেন যে এখন হাসপাতালের যে অবস্থা, কোনো সিট খালি নেই। আমরা যেটি জানি যে স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হয়েছে সারা দেশে প্রায় 14,000-এর মতো শয্যা রয়েছে এই কোভিড-19 রোগীদের জন্য, এবং যার অর্ধেকেরও বেশি, প্রায় 8,000-এর কাছে বেশি হবে ঢাকায় রয়েছে এবং ঢাকার বাইরে রয়েছে। একটু আবু ইউসুফ ফকির, আপনার কাছে জানতে চাই যে ডাক্তার শহীদুল্লাহ শিকদার বলছিলেন যেহেতু আমাদের করোনা আক্রান্ত সংখ্যা 55,000 ছাড়িয়ে গেছে, সেক্ষেত্রে এই 13,000 14,000 বেড শয্যা যেগুলো রয়েছে সেগুলোকে সব রোগী ভর্তি হয়েছেন, যেটি শহীদুল্লাহ শিকদার বলছিলেন যে আসলে কোনো সিটি খালি নেই। না, শহীদুল্লাহ ভাই ঠিকই বলেছেন যে ম্যাক্সিমাম জায়গাগুলোতে আমাদের সিট ভর্তি হয়ে গেছে রুগী। আবার এটিও সত্য যে আপনার বিভিন্ন নতুন হাসপাতাল আছে, যেমন হোলি ফ্যামিলি আছে, আনোয়ার খান মডার্ন আছে। আবার আরেকটি ব্যাপার হচ্ছে এখান থেকে রিলিজ হচ্ছে রুগী। আবার অনেকের অক্সিজেন স্যাচুরেশন খুব কম না, কিন্তু মানুষ সাইকোলজিক্যাল কারণেও অনেকে হাসপাতালে ভর্তি হচ্ছেন যে যে কোনো সময় যদি আমার অক্সিজেন ঘাটতি হয় তখন আমি কি করব। এই সমস্ত বিভিন্ন ব্যাপারগুলো নিয়ে কিন্তু রুগীরা ভর্তি হচ্ছে। আর সত্যি কথা বলতে যে সমস্যা সেটা হচ্ছে আমাদের ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুরে রুগীর সংখ্যা অনেক বেশি, চিটাগাং, কিন্তু অন্য জায়গাগুলোতে যে সিট ফাঁকা আছে, বিশেষ করে উপজেলা, জেলা লেভেলে যে সিটগুলা, সেখানে প্রচুর সিট খালি আছে। অনেকেই মনে করে যে আমার চিকিৎসাটা এখানে ভালো হবে না, বিশেষ করে যারা ঢাকার অ্যাডজাসেন্ট এলাকার আছেন, এরা কিন্তু দেখা যাচ্ছে যে ঢাকায় চলে আসতেছেন। এবং প্রয়োজনে আমরা আরও সিট বাড়াবো, আরও হসপিটাল আমাদের হাতে নেওয়া আছে, সেগুলোতে আমরা ভর্তি করবো। যেমন গ্যাস্ট্রো লিভারে এখন আমাদের ভর্তি হয়নি, আমরা সেগুলো আছে, আর অনেক অনেক জায়গায় ভর্তি করা যাবে। না, আবু ইউসুফ ফকির, এই বিষয়ে একটু জানতে চাই যে আপনাদের পরিকল্পনায় কতটি সিট বাড়ানোর, শয্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে, সেই সংখ্যাটা কত হতে পারে? কারণ এখন তো প্রতিনিয়তই রোগীর সংখ্যা বাড়বে। আমাদের সারা বাংলাদেশে টোটালি 75,000 আছে সরকারি বেড, আর 75,000 বেড আছে আপনার বেসরকারি, যেমন ক্লিনিকগুলা, মেডিকেল কলেজগুলা। যদি আমাদের প্রয়োজন হয় আমরা প্রয়োজনে 75,000 বেড, আরও 75,000, আমরা 1.5 লক্ষ বেড কি আমরা হসপিটালে নিয়ে আসবো। সেই ক্ষেত্রে হয়তো প্রতিটা প্রাইভেট মেডিকেল কলেজকে আমরা বাধ্য করব যে আপনি অর্ধেক কোভিড আর অর্ধেক নন কোভিড করে, যাতে মানুষ সেবা পায়। আর আজকেও আমাদের একটি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সাথে আমাদের একটি মিটিং ছিল, সেখানে
প্রতিটা জেলায় যাতে 5টি বা 10টি আইসিইউ এবং প্রচুর পরিমাণ অক্সিজেন এগুলো আগামী দিনে আগামী বাজেটে যাতে আসে, এবং জুন থেকেই এটা অলরেডি শুরু করা হবে, যে অক্সিজেনের ঘাটতি যাতে না হয়। আইসিইউ পাশাপাশি এই যে নেজাল ফ্লো, হাই নেজাল ফ্লো অক্সিজেন, এই থেরাপিগুলো আমরা পাশাপাশি নিয়ে আসতেছি, যাতে প্রচুর পরিমাণ পিপি নেওয়া যায় এবং গ্লোভস, এবং এগুলো কিভাবে ডিসপোজাল করা যাবে এগুলো প্রতিটাই আমাদের প্রকল্প আছে, এবং শর্ট টাইমের মধ্যে দেখবেন এগুলো আপনার বাস্তবায়ন হবে। জি, আবু ইউসুফ ফকির যুক্ত থাকুন আমাদের সাথে। আপনার কাছে আবারও আসবো। আমি একটু যেতে চাই, এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্র থেকে ইকবাল ফেরদৌস, তিনি বাংলা সংবাদের সম্পাদক। ইকবাল ফেরদৌস, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আমি শুনতে পাচ্ছি। জি, আসলে আমরা জানি যে যুক্তরাষ্ট্র সবচেয়ে বিধ্বস্ত একটি দেশ করোনা ভাইরাসের কারণে। আর এই মুহূর্তে একজন কৃষ্ণাঙ্গ আমেরিকানের পুলিশের হাতে মৃত্যুর কারণে, জর্জ ফ্লয়েড যিনি মারা গেছেন, তার কারণে যুক্তরাষ্ট্র বেশ উত্তাল রয়েছে আমরা জানি। সেই উত্তাল অবস্থায় আসলে এই যে করোনার বিরুদ্ধে যে যুদ্ধ, সেই যুদ্ধের কি অবস্থা আসলে? আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আমি শুরুতেই আমাদের বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব এনটিভির অনুষ্ঠান বিভাগের প্রধান জনাব মুস্তফা কামাল সৈয়দের রুহের মাগফিরাত কামনা করছি। উনি করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন, খুবই দুঃখজনক একটা ব্যাপার। শুধু আমি নয়, আমাদের এখানে মিশিগানের সাংবাদিক মহল সহ অনেকেই ওনার রুহের মাগফিরাত কামনা করে আমরা অনলাইনে দোয়া পরিচালনা করেছিলাম। তো যাই হোক, আপনি যেটি বলছিলেন, যুক্তরাষ্ট্র আমরা লক্ষ্য করেছি করোনা শুরুর কিছুদিন পর থেকেই পুরো বিশ্বের অন্যান্য দেশকে ছাড়িয়ে সবচেয়ে নাম্বার 1 পজিশনে ছিল এবং খুবই বিধ্বস্ত ছিল। সর্বশেষ তথ্য মতে প্রায় 18,81,000-এরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হন এবং প্রায় 1,08,000-এর উপরে মানুষ মারা যান। সো এই করোনায় পুরো আমেরিকার যে 50টি স্টেট ছিল, প্রায় প্রত্যেকটি স্টেটে খুবই খারাপ অবস্থা ছিল গত 2-3 সপ্তাহ আগে থেকেই। কিন্তু গত 2 সপ্তাহ থেকে মোটামুটি কিছুটা উন্নতি হচ্ছে, কিছুটা বলা যায় অনেকটাই উন্নতি হয়েছে। কিন্তু এই যে গত 7-8 দিন আগে, গত 25শে মে আমেরিকার মিনেসোটা অঙ্গরাজ্যের যে জর্জ ফ্লয়েড নামের যে আফ্রিকান আমেরিকান একজনকে পুলিশের নির্যাতনে মারা যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে আমেরিকায় নতুন করে বড় ধরনের আরেকটি সংকট তৈরি হয়েছে, যেটিকে বলা হচ্ছে যে আপনার সিভিল রাইটস মুভমেন্ট, যেটা ছিল মার্কিন যে লুথার কিং এর, সেটার পরে এই এখনকার যে আপনার মুভমেন্ট তৈরি হয়েছে, যেমন ব্ল্যাক লাইভস ম্যাটার মুভমেন্ট। এই মুভমেন্টটা পুরো আমেরিকার প্রত্যেকটি স্টেটে ছড়িয়ে পড়েছে। শুধুমাত্র আমেরিকা নয়, এখন এটি কিন্তু পুরো ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে পড়েছে। আমরা লক্ষ্য করেছি যেমন টরন্টোতে গত কয়েকদিন থেকে বিক্ষোভ হচ্ছে, লন্ডনে বিক্ষোভ হচ্ছে। আমি একটু জানতে চাচ্ছিলাম ইকবাল ফেরদৌস, যে বিক্ষোভগুলো হচ্ছে তাতে তো নিশ্চয়ই যে করোনার কারণে যে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা সেটি সম্ভব হচ্ছে না, তো সেটি কি নতুন করে ঝুঁকি তৈরি করছে কিনা করোনার জন্য? এক্স্যাক্টলি, আপনি খুব ভালো একটি পয়েন্ট আপনি তুলে এনেছেন। আমেরিকার স্বাস্থ্য বিভাগ আজকেও একটি রিপোর্ট দিয়েছে যে এই এখনকার এই যে বিক্ষোভের কারণে মানুষ যেভাবে, যেমন আমরা বলা হয়েছিল লকডাউন কিছুটা শিথিল করা হয়েছিল এই মর্মে যে সবাই একটা যে 6 ফিটের যে দূরত্ব, সোশ্যাল ডিস্টেন্স, এইগুলা মেনটেন করে তোলা হয়েছিল বা শিথিল করা হয়েছিল। কিন্তু এখনকার যে বিক্ষোভ, এবং এই বিক্ষোভে আপনারা দেখতেই পাচ্ছেন যে কোনোভাবেই এগুলা মেনটেন হচ্ছে না। তো স্বাস্থ্য বিভাগ মনে করছে যে করোনার যে কিছুটা উন্নতি হয়েছিল এই বিক্ষোভের কারণে আগামী 2-3 সপ্তাহ বা আগামী এক মাসের মধ্যে খুবই খারাপ একটা অবস্থায় যেতে পারে এবং আবার নতুন করে করোনার যে এই প্রাদুর্ভাবে অনেক মানুষ আক্রান্ত আমরা বুঝতে পারছি যে আসলে যুক্তরাষ্ট্র একটি জটিল সময় পার করছে এই মুহূর্তে। যে বিষয়টি নিয়ে বলছিলেন আমাদেরকে ইকবাল ফেরদৌস, আমি একটু যেতে চাই ডাক্তার শহীদুল্লাহ শিকদারের কাছে। ডাক্তার শহীদুল্লাহ শিকদার, বাংলাদেশের প্রেক্ষাপটে একটু জানতে চাচ্ছিলাম, আপনি বলেছেন যে লকডাউন তুলে দেয়া, যদিও আনুষ্ঠানিকভাবে লকডাউন শব্দটি আমাদের দেশে ব্যবহার করা হয়নি, সাধারণ ছুটি বলা হয়েছে, তো সেই ছুটি তুলে দেওয়া এবং জীবন জীবিকার কথা বলছিলেন যে সময় উপযোগী সেই সিদ্ধান্ত আসলে বাংলাদেশের সামনে বিকল্প খুব একটা নেই। কিন্তু বাংলাদেশের মতো একটি ঘনবসতিপূর্ণ দেশে যেই স্বাস্থ্যবিধিগুলোর কথা বলা হচ্ছে সেটি একজন নাগরিকের জন্য পালন করা আসলে কতটুকু সহজ? ধন্যবাদ। অ্যাকচুয়ালি প্রথমে প্রফেসর আবু ইউসুফ ফকির বলেছেন সেই কথাটি, আসলে আমাদের দেশে
ঢাকা শহরে কিছু বিশেষায়িত কোভিড হাসপাতাল কিন্তু খুব বেশি হ্রাস, কিন্তু ঢাকার বাইরে অনেকগুলো হাসপাতাল বেড খালি পড়ে আছে। এটা আমাদের মিসআন্ডারস্ট্যান্ড করলে চলবে না। জি কিন্তু কথা হলো যে সার্ভিসটা ওই মানে নিয়ে যেতে হবে আমাদেরকে। সেটা হলো প্রয়োজন যে মানুষের প্রয়োজন অনুযায়ী, রুগীর প্রয়োজন অনুযায়ী যেন হাসপাতালের বিন্যাসটা আমরা করতে পারি, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আপনি যে প্রশ্নটি করেছেন সেই জায়গায় আসতে চাই। আমি দু একটি কথা বলতে চাই যে আসলে দেখুন, এটা ঠিক যে আপনি বলেছেন যে বাংলাদেশের মতো একটি সামাজিক প্রেক্ষাপটের দেশে আমরা কতদিন পর্যন্ত লকডাউনই বলেন বা এভাবে আমরা যে ছুটির বিষয়টি বা যেভাবেই হোক বন্ধ রাখার বিষয়টি, এটি আমরা কতদিন চালাতে পারবো। এটি সত্য যে বাংলাদেশে এবং বাংলাদেশের মতো অনেক উন্নয়নশীল দেশে কিন্তু জীবন জীবিকা পাশাপাশি চালাতে হবে। কাজে আমাদেরকে মনে রাখতে হবে করোনা সম্পর্কে আমাদের শেখা এখনো শেষ হয়নি। প্রতিদিন আমাদেরকে শিখতে হবে এবং সেই লার্নিং থেকে স্ট্যাটিস্টিক্যালি অ্যানালাইসিস করে কোন জায়গায় আমাদেরকে লকডাউন বা সেখানে বন্ধ বা সেখানে আমাদের সীমিত যোগাযোগের ব্যবস্থা করতে হবে আর কোন জায়গাতে আমরা খুলে দিতে পারি সেটি মনে রাখতে হবে। তবে আমি যে কথাটি বলবো যে দেখুন, বাংলাদেশে আমাদের উৎপাদনের চাকাটাকে সচল রাখতে হলে প্রত্যেককে এই পর্যন্ত আমাদের যে জ্ঞান আছে যে এটি ছড়ায় কিভাবে, এটি হলো টাচের মাধ্যমে, এটি ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে, এটি চোখ, মুখ, নাক এই অ্যাক্সেস দিয়ে যায়। সুতরাং যদি আমরা ভালোভাবে মাস্ক ব্যবহার করতে পারি, স্যানিটাইজার ব্যবহার করতে পারি, হাত ধুইতে পারি এবং স্বাস্থ্যবিধি মেনে যদি কর্মক্ষেত্রে, এটি অফিস হোক বা শিল্প কারখানা হোক, যেখানে থাকি আমরা সেটি যদি মানতে পারি, তাহলে কিন্তু আমরা আক্রান্তের সংখ্যা কমাতে পারবো। এবং সেটি মনে রাখতে হবে যে এই গরিব দেশে আমরা অনেক জায়গাতে টাকা ইনভেস্ট করতেছি করোনা ক্রাইসিস মিটআপের জন্য। আমরা যদি আমাদের দেশের যে গার্মেন্টস ফ্যাক্টরি গুলো আছে তাদেরকে যদি আমাদের দেশের উপযোগী মাস্ক তৈরি করার জন্য একটি সাবসিডিয়ারি মূল্যে যদি সকল মানুষের জন্য এনশিওর করতে পারি, একটি মাস্ক কিন্তু প্রতিদিন ব্যবহার করা যাবে না, মনে রাখতে হবে। বিশেষ করে যে সাধারণ মাস্ক যেটি N95 নয়, এটি কিন্তু দৈনন্দিন ভাবে চেঞ্জ করতে হবে। একটা মাস্ক পরের দিন পরলে সেটিতে ইনফেকশন ছড়াবে এবং একইভাবে একটি গ্লাভস একদিন পরে পরের দিন যদি কেউ ব্যবহার করে। শহীদুল্লাহ শিকদার, একটু এই বিষয়ে একটু যুক্ত করতে চাই, আপনার কাছে জানতে চাই যে কাপড়ের, এই কথাটি বলতে দেন ডাক্তার শহীদুল্লাহ শিকদার, আমি একটু যুক্ত করতে চাই। জি, আমি একটু যুক্ত করতে চাই। আপনি যে বলছেন যে একটি মাস্ক যেগুলো N95 ছাড়া প্রতিটি মাস্ক একদিন পরতে হবে, পরের দিন সেটি পরা যাবে না, সেক্ষেত্রে কাপড়ের মাস্ক যেগুলো পরার পরামর্শ দেওয়া হচ্ছে সেগুলো কি ধুয়ে পরের দিন পরা যাবে কিংবা সেটিও কি প্রতিদিন পরিবর্তন করতে হবে কিনা? অবশ্যই কাপড়ের মাস্ক ধুয়ে পরা যাবে। কাপড়ের মাস্ক ধুয়ে পরা যাবে, ভালোভাবে ডিটারজেন্ট দিয়ে ধুতে হবে এবং সেটি কিন্তু শুকাতে হবে এবং পরের দিন রিউজ করা যাবে, সেটি মনে রাখতে হবে। সেই জন্য বাংলাদেশের উপযোগী আমাদেরকে সাবসিডিয়ারি প্রাইসে মাস্ক উৎপাদন করতে হবে। এটি আমাদের দেশের গার্মেন্টস এখন উৎপাদন করে বিদেশে রপ্তানি করছে। প্রথম আমাদের দেশের মানুষকে এনশিওর করতে হবে 17 কোটি মানুষের জন্য মিনিমাম 585টা মাস্ক, 85টা মাস্ক প্রতিটি ব্যক্তির জন্য এনশিওর করতে হবে, যেটি যেন ওয়াশ করে করে পড়তে পারে। এটি হলো সাধারণ মানুষের জন্য। যদি আমরা N95 এনশিওর করতে পারি সেটি তো খুবই ভালো, কোনো সন্দেহ নেই। বিশেষ করে স্বাস্থ্যকর্মীদের জন্য, চিকিৎসক, নার্স, এদের জন্য কিন্তু N95 খুবই জরুরি। সাংবাদিকরা যারা রোগীর সংস্পর্শে যাচ্ছে তাদের জন্য জরুরি, যারা অ্যাটেন্ডেন্ট রোগীর সংস্পর্শে যাচ্ছে তাদের জন্য N95 জরুরি। কিন্তু আদারওয়াইজ সাধারণ মানুষের জন্য N95 সকলের জন্য লাগবে না, এটি অ্যাফোর্ড করাও সম্ভব নয়, এখন অনেক জায়গায় পাওয়া যাচ্ছে। সুতরাং মনে রাখতে হবে যে বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা যদি সুতি কাপড় দিয়ে কম পয়সায় মাস্ক সরবরাহ করতে পারি এবং সেটি যদি সাবসিডিয়ারি প্রাইসে ডিস্ট্রিবিউট করার সরকারি একটি ব্যবস্থাপনার মাধ্যমে। শহীদুল্লাহ শিকদার, আরেকটি বিষয় একটু জানতে চাই যে এই যে মাস্কের বিষয়টি, আমরা এখন দেখছি যে একজন ব্যক্তি একাধিক মাস্ক একই সাথে পরছেন, মানে 2টা মাস্ক পরছেন, কেউ কেউ আবার অতিরিক্ত সতর্কতার জন্য 3টি মাস্ক পরছেন, সেটি কি আসলে কোনো প্রোটেকশন তাকে দিবে? ধন্যবাদ। আসলে N95 ছাড়া যতগুলো মাস্ক আছে সেগুলো আসলে 100% প্রোটেকশন দেয় না। N95 100% দেয় না, তবে 100% এর কাছাকাছি দেয়। কিন্তু এই যে সুতি মাস্কগুলো যে ডাবল লেয়ার পরা হয়, কেউ কেউ বলছেন যে ট্রিপল লেয়ার পরলে সেটি প্রোটেকশন দেওয়ার পার্সেন্টেজ বেড়ে যায়। তবে সেখানে মনে রাখতে হবে আসলে মাস্ক তো জীবাণুটাকে যতটা, ইন্ডিভিজুয়াল জীবাণু বা ভাইরাসকে যতটা না প্রোটেকশন দিচ্ছে তার চেয়ে বেশি ড্রপলেটটা দিচ্ছে। অর্থাৎ
এই যে থুতু বা কাশি বা হাসির সাথে যে ড্রপলেট যাচ্ছে বড়, এটি মেকানিক্যাল ব্যারিয়ার তৈরি করে মাস্ক। সুতরাং এই মেকানিক্যাল ব্যারিয়ার যদি ডাবল লেয়ার থাকে তাহলে একটু বেশি ভালো হয়। অধিকাংশ ক্ষেত্রে কিন্তু এই ড্রপলেটটা আসলে দূরে যেতে পারে না মাস্ক ব্যবহার করা থাকলে। যে মাস্ক হোক, সুতি মাস্ক হোক, সার্জিক্যাল মাস্ক হোক, আর N95 তো করেই। সুতরাং এই ডাবল লেয়ার ব্যবহার করার একটা জি। অ্যাডভান্টেজ অবশ্যই আছে, কিন্তু মনে রাখতে হবে ডাবল লেয়ার ব্যবহার করলে এটা বারবার একই মাস্ক প্রতিদিন ব্যবহার করা যাবে না, এই জি, সুতি মাস্ক ডাক্তার বা শহীদুল্লাহ শিকদার, আপনি সার্জিক্যাল মাস্ক। যুক্ত থাকুন আমাদের সঙ্গে। আমি একটু আবু ইউসুফ ফকিরের কাছে যেতে চাই এই বিষয়টি নিয়েই, যেটি আবু ইউসুফ ফকির বলছিলেন যে ইতিমধ্যে স্বাস্থ্য অধিদপ্তর ঘোষণা দিয়েছে যে এই মাস্ক না পরলে 6 মাসের কারাদণ্ড কিংবা 1 লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। তো এই বিষয়টি, এই আইনটি কিন্তু অনেকের কাছেই, যেহেতু এটি 2018 সালের আইন, কিন্তু এতদিন পর্যন্ত এই আইনটির খুব একটা প্রয়োজন হয়নি, মানুষ সেই আইনটি সম্পর্কে খুব একটা জানেও না। তো এই আইনটি সম্পর্কে আপনারা মানুষকে কতটুকু সচেতন করতে পেরেছেন এবং এই আইনটি প্রয়োগের ক্ষেত্রে আসলে আপনাদের পরিকল্পনা কি রয়েছে? ধন্যবাদ আপনাকে জানাচ্ছি। প্রথম কিন্তু আপনি এনটিভি আমাকে এই প্রশ্নটি করেছিলেন যে আপনারা এমন কোনো আইন করবেন কিনা। এবং সত্যি কথা বলতে আপনাদের কথায় আলটিমেটলি জিনিস কিন্তু আইনটি প্রয়োগ হতে যাচ্ছে। এই জন্য আমি এনটিভি এবং আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর শহীদুল্লাহ ভাই যে কথাটি বলেছে, গত পরশু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আপনার যে ইটি বলেছে সেটি হচ্ছে যে সুতি কাপড়ে, ঘন সুতি কাপড়ে 2 লেয়ারের মাস্কই যথেষ্ট যারা রুগী দেখবে না, সাধারণ লোকদের জন্য। তো সেটার মাপ হচ্ছে 10 ইঞ্চি বাই 5 ইঞ্চি, এই মাপটা হবে। আর যদি আপনি ডাবল লেয়ার পরেন সেটা তো আরও দুইটা মাস্ক পরেন, সেটা তো আরও আপনাকে ওভার প্রোটেকশন দিবে। আর যে সামাজিক দূরত্ব অথবা ফিজিক্যাল ডিস্টেন্স যে 3 মিটার বা 3 ফিট, সরি 3 ফিট যদি আপনি মেনটেন করেন, তাহলে কিন্তু আপনার সেফ সাইড থাকতেছেন। কারণ হচ্ছে যে আমরা যদি ক্লোজ কন্ট্যাক্টে না আসি, তাহলে কিন্তু আমাদের রোগটা ছড়ানোর চান্স কম। আমরা মাস্ক পরলে কি আমার একটা ব্যারিয়ার দেওয়া থাকলো, আবার আমি যার সাথে কথা বলছি ওনারা যদি একটি ব্যারিয়ার দেওয়া থাকে, তাহলে কন্টামিনেশন ঝুঁকি অনেক কমে যায়। আর আমি ব্যক্তিগতভাবে সুতি কাপড়ের মাস্কের ব্যবহারে আমি বেশি বিশ্বাসী। এটি অনেকগুলো কারণ আছে। একটা হলো আপনি এটা রিইউজ করা যায়, আপনি প্রতিদিন সাবান দিয়ে ধুয়ে এটা শুকায়ে পরের দিন ইস্ত্রি করে আপনি ব্যবহার করেন, আপনি 100% নিরাপদ। তারপর হচ্ছে এটা আপনি যেখানে সেখানে ফেলবেন না। আমরা যে মাস্কগুলো সার্জিক্যাল মাস্ক অথবা N95 যে মাস্কগুলো ইউজ করতেছি, আমরা যেখানে সেখানে ফেলতেছি, এই ফেলার জন্য দেখা যাচ্ছে এখান থেকে আরো একটা রোগ ছড়ানোর উৎস হয়ে দাঁড়াচ্ছে। আমার মনে হয় শুধুমাত্র যারা কোভিড পেশেন্ট ডিল করে তারা N95 অথবা N100 বা FF3 এই জাতীয় মাস্ক ইউজ করতে পারে। সকলের জন্য এই মাস্ক ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনার ঘরে যদি আপনার অত দামি কাপড় দরকার নেই, আপনি ঘরে পুরানো কাপড় দিয়েও যদি সুতি কাপড় দিয়ে আপনি 2 লেয়ার দিয়ে একটি মাস্ক বানিয়ে নেন, এটার জন্য খুব বেশি টাকার প্রয়োজন না। এবং আপনারা দেখেছেন অনেক গণমাধ্যমে যে মাস্ক গলায় ঝুলতেছে, কিন্তু মাস্কটি ইউজ না করে সে গলায় ঝুলিয়ে ঝুলিয়ে কাজ করতেছে, সেটা রিক্সাওয়ালা, বেবি ট্যাক্সিওয়ালা অথবা দোকানে এসে সবজি বিক্রি করে। আমাদের প্রতিটা নাগরিককে মনে রাখতে জি, হবে আবু যে ইউসুফ ফকির, আমি একটি একটা বিষয় একটু জানতে চাই। আপনাকে জি। প্রশ্ন করেছিলাম আরেকটি বিষয়, দুটো বিষয় একসাথেই, যে এই যে মাস্ক পরার যে আইনটি আপনারা করেছেন, সেই আইনটি করেছেন সেটি আগে হ্যাঁ, জি। আইন ছিল, মানে এই আইনটির প্রয়োগের ব্যাপারে অবশ্যই আপনাদের পরিকল্পনাটা কি? এই আইনটি আমাদের প্রয়োগ করতে হলে আমাদের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এদের সহযোগিতা লাগবে এবং আমাদের যে ম্যাজিস্ট্রেট এদের লাগবে। এটা আসলে অবশ্যই ইমিডিয়েটলি প্রয়োগ করা উচিত। জি, আরেকটি বিষয় একটু যুক্ত করি। অনেকেই জানতে চান যে আসলে মাস্ক বাইরে বের হলে পরা উচিত কিংবা অফিসে যখন কাজ করেন সেই ক্ষেত্রেও মাস্ক পরে থাকা উচিত, সেই বিষয়গুলো আছে। কেউ যদি ঘরে থাকেন এবং তার আশেপাশে যদি কোনো লোক না থাকে, সেই ক্ষেত্রে কি তার ঘরেও মাস্ক পরা বাধ্যতামূলক কিনা কিংবা সেই মাস্ক পরার প্রয়োজন আছে কিনা? না, ঘরে মাস্ক পরার প্রয়োজন নেই। পরলে আপনি ভালো, অথবা আপনি নিজেও, আপনি তো জানেন না অফিস করেছে আপনি ইনফেক্টেড হয়েছেন কিনা। সেই ক্ষেত্রে সন্তানদের সাথে একটু ডিস্টেন্স মেনটেন, অ্যাটলিস্ট 3 ফিট ডিস্টেন্স মেনটেন করে চলাই কিন্তু আপনার জন্য সেফ সাইড। না, আমি আরেকটু পরিষ্কার করে বলতে চাই, সেটি হচ্ছে যে কেউ যদি একা রুমে থাকেন কিংবা অফিসে তার একা রুমে না না থাকেন, না প্রয়োজন, না সেই না না প্রয়োজন নেই।
সেই ক্ষেত্রে সেক্ষেত্রে এটা প্রয়োজন নেই। আচ্ছা, নিশ্চয়ই যারা তবে দর্শকরা আপনাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, জি আমরা যখন রুমে থাকি সেই ক্ষেত্রে আপনি দরজা জানালা খুলে দিবেন। আমরা যে এসি দিয়ে রুম বন্ধ করে রেখে, আসলে এসি কিন্তু আপনার কোভিডের জন্য ভালো না। সেই ক্ষেত্রে আপনার ভেন্টিলেশন হলে সেটা কিন্তু ভালো। জি, নিশ্চয়ই যারা এই অনুষ্ঠান দেখছেন তারা এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সাথে দেখবেন এবং তাদেরও উপকার হবে আমরা আশা করছি। আমি একটু যেতে চাই ইকবাল ফেরদৌসের কাছে, যে বিষয়গুলো নিয়ে তার সাথে শুরুতেই কথা বলছিলাম, যে যুক্তরাষ্ট্রের একটি উত্তাল অবস্থা এখন চলছে এবং একটি জটিল সময় পার করছে। ইকবাল ফেরদৌস, এই জটিল অবস্থায় করোনার যে ঝুঁকি বাড়ছে সেই ঝুঁকিতে নিশ্চয়ই সামনের দিনে আরও কঠিন সময় আসতে পারে যুক্তরাষ্ট্রে। তো সেখানে এখন বাংলাদেশিরা কেমন আছেন এবং তাদের আক্রান্তের সংখ্যাটি সর্বশেষ কত দাঁড়িয়েছে এবং কতজন এখন পর্যন্ত সেখানে মারা গেছেন, একটু আমাদেরকে যদি তথ্য দিয়ে সহযোগিতা করেন। শিওর। তো বাংলাদেশিরা, আপনি যেটা আমি শুরুতেই বলছিলাম যে এই বিক্ষোভের কারণে বর্তমানে করোনায় তো আতঙ্কে ছিলেন, করোনার পাশাপাশি এখনকার যে বিক্ষোভ এবং যে দাঙ্গা, এটার কারণে খুব বেশি আতঙ্কে এবং উৎকণ্ঠায় রয়েছেন। বিশেষ করে যারা ব্যবসায়ী, এখানে যারা স্মল বিজনেস, বিভিন্ন ধরনের গ্রোসারি স্টোর বা রেস্টুরেন্ট সহ অন্যান্য যে ব্যবসা বাণিজ্য রয়েছে, ওই ব্যবসায়ীরা খুবই আতঙ্কে রয়েছেন। অনেকে ভয়ে আপনার দোকানপাট খুলছেন না। বিভিন্ন স্টেটে, ফিলাডেলফিয়া এবং মিনেসোটা সহ বিভিন্ন স্টেটে বাংলাদেশিদের প্রায় 10 থেকে 15টি ব্যবসা প্রতিষ্ঠান আপনার এই বিক্ষোভে ভাঙচুর হয়েছে। আর আপনি যেটি বলছিলেন যে কত বাংলাদেশি আক্রান্ত হয়েছেন বা কত বাংলাদেশি মারা গিয়েছেন, সেটি হচ্ছে আসলে এই মারা যাওয়ার যে সংখ্যাটা মানে বলাটা খুবই মুশকিল। তবে বিভিন্ন গণমাধ্যম সূত্রে আমরা যেটি পেয়েছি, প্রায় 300-র মতো বাংলাদেশি মারা গিয়েছেন, কিন্তু এই সংখ্যাটা আসলে আরো অনেক অনেক বেশি হবে। কারণ আমাদের বাংলাদেশিদের অনেকেই, যদি কেউ করোনায় আক্রান্ত হন বা করোনায় আক্রান্ত হয়ে মারা যান, তারা খুব বিভিন্ন ধরনের সামাজিক কারণে সেটি বলেননি বা বলতে চাননি, বা বিশেষ করে গণমাধ্যমে আমরা যারা পত্রিকা বা টেলিভিশনের সাথে কাজ করি, আমাদেরকে ওনারা এই বিষয়গুলো জানাতে চাননি, যার কারণে সঠিক সংখ্যাটা বলাটা খুবই মুশকিল। তবে বিভিন্ন স্টেটের যে আমাদের বাংলাদেশি গণমাধ্যম কর্মীরা রয়েছেন, তাদের তথ্য মতে প্রায় 300-র মতো বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। আর করোনায় আক্রান্ত হয়েছেন কয়েক হাজার, সেটার সংখ্যাটা আসলে বলাটা খুবই মুশকিল। তো এটি হচ্ছে মূলত বাংলাদেশিদের করোনার যে প্রভাবে বাংলাদেশিরা কিন্তু এই করোনার প্রভাবে ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রেই ওনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, অনেকে বিশেষ করে যারা আনডকুমেন্টেড বাংলাদেশি, তারা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছেন। এবং নতুন করে যারা বাংলাদেশ থেকে এসেছিলেন, যারা কাজে যোগ দেননি, যেমন আপনাকে জানিয়ে রাখি, আমাদের এখানে যারা সিটিজেন রয়েছেন বা মোটামুটি দীর্ঘদিন থেকে যারা ট্যাক্স ফাইল করেন, তাদেরকে সরকারের পক্ষ থেকে অনেক ধরনের প্রণোদনা দেওয়া হয়েছে, আনএমপ্লয়মেন্টের বেনিফিট দেওয়া হচ্ছে এবং সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। কিন্তু সমস্যা যারা পড়েছেন তারা হচ্ছে আনডকুমেন্টেড এবং যারা নতুন বাংলাদেশ থেকে এসেছেন, যারা আনএমপ্লয়মেন্ট বেনিফিটের আওতায় পড়েননি, সেই সকল বাংলাদেশিরা। জি, ইকবাল ফেরদৌস, আপনাকে ধন্যবাদ। আমি একটু আবার যেতে চাই শহীদুল্লাহ শিকদারের কাছে। শহীদুল্লাহ শিকদার, আপনি নিশ্চয়ই শুনছিলেন, আসলে বিশ্বব্যাপী, শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বেই এই করোনার কারণে সবাই একটি জটিল সময় পার করছেন, একটি কঠিন সময় পার করছেন। বাংলাদেশ যেহেতু এর বাইরে নয়, আমরা ইতিমধ্যেই জানি যে ব্রাজিল, তারা খুব ভয়াবহ আকারে আক্রান্ত হচ্ছে এবং আমাদের যে প্রতিবেশী দেশ রয়েছে সেখানেও অনেকে বলছেন যে করোনা প্রায় নিয়ন্ত্রণের বাইরে। তো বাংলাদেশের এই বর্তমান প্রেক্ষাপটে আপনার কাছে কি মনে হয় এই করোনা কি সামনের সময়ে এই নিয়ন্ত্রণের মধ্যে থাকবে? রাখতে হবে, এর কোনো বিকল্প নেই। কারণ বাংলাদেশে যে জনসংখ্যা, ছোট্ট একটি দেশ, এখানে হাসপাতালের যে বেড সংখ্যা, আমাদের প্রফেসর আবু ইউসুফ ফকির সেটা পরিসংখ্যান দিয়েছে যে ৭৫,০০০ সরকারি, ৭৫,০০০ বেসরকারি। আপনি যদি সবগুলো হাসপাতালের বেড যদি কোভিড-19 জন্য ডেডিকেটেড করেন, তারপরেও সেখানে যে অক্সিজেন দেয়া এবং ভেন্টিলেটর, অন্যান্য সাপোর্ট যা দিতে হবে করোনার রোগীদের অ্যাড্রেস করার জন্য, সেইটি দেয়া আসলে খুবই কষ্টসাধ্য বিষয় হবে, প্রায় অসম্ভব হবে। সুতরাং আমাদের সংখ্যা বাড়ানো যাবে না, সংখ্যা না বাড়ানোর দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। যদিও বেড়ে যাচ্ছে, সেই জায়গাতে আমি বলতে চাই যে আমাদের লকডাউন উল্টো বলেন বা ছুটি শেষ করে কাজে যোগদানের বিষয় বলেন, সেটি খুব পরিকল্পিতভাবে আমাদেরকে করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী যথার্থভাবে বলেছেন যে আমরা
বিভিন্ন জায়গায় হয়তো কর্মকাণ্ডের জায়গাগুলোতে সীমিত আকারে খুলে দেব, কিন্তু সেখানে স্বাস্থ্যবিধি মানতে হবে 100%। এর কোনো বিকল্প নেই, কারণ যদি আমরা স্বাস্থ্যবিধি না মানি, হঠাৎ করে রোগীর সংখ্যা বেড়ে যায়, তাহলে আমাদের এই রোগীগুলোকে করোনার, আপনারা সকলেই জানেন যে এখন প্রতিনিয়ত করোনার মানে আনএক্সপেক্টেড ক্লিনিক্যাল কন্ডিশন ডেভেলপ করছে। অর্থাৎ একসময় মনে করা হতো যে শুধু লাং ডিজিজ যাদের আছে তারা মারা যাচ্ছে, যাদের কার্ডিয়াক বা হার্টের সমস্যা আছে তারা মারা যাবে, যাদের প্রিভিয়াস ভাস্কুলার কোনো সমস্যা আছে বা হাইপারটেনশন আছে তারা মারা যাবে। কিন্তু এখন দেখা যাচ্ছে অনেক ইয়ং লোকরাও মারা যাচ্ছে, এবং পূর্বে তাদের কোনো নির্দিষ্ট রোগ ছিল না। তাহলে এই যে আনপ্রেসিডেন্টেড বা অপ্রত্যাশিত যে সংকটগুলো স্বাস্থ্যক্ষেত্রে তৈরি হচ্ছে, এই সংকটগুলোকে অ্যাড্রেস করার মতো পুরো প্রিপেয়ার্ডনেস আসলে আমাদের থাকার কোনো আসলে অবস্থাটা আসলে নেই বাংলাদেশে। তো সেখানে যেহেতু নেই, আমাদেরকে আমাদের প্রয়োজনীয়তা, আমাদের শক্তি সামর্থ্য বিবেচনায় রেখেই কিন্তু পথ চলতে হবে। কাজেই আমি বলবো যে রোগীর সংখ্যা যত কম হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, আর আমাদের যতটুকু স্বাস্থ্য ব্যবস্থা আছে এটির সর্বাত্মক ইউটিলাইজেশন খুবই জরুরি। এখানে কোনো শিথিলতার কোনো সুযোগ নেই। মনে রাখতে হবে ইতিমধ্যেই কিন্তু সরকারি বেসরকারি সবগুলো হাসপাতালে, অর্থাৎ 50 বেডের উপরের হাসপাতালগুলোতে কোভিড নন কোভিড দুটো সেপারেট ইউনিট আলাদা করে দেওয়ার জন্য বলা হচ্ছে। যদিও এখনো অনেক জায়গাতে কোভিড বা করোনার ইউনিট যথার্থভাবে চালু করা সম্ভব হয়নি। এটি দ্রুত চালু করতে হবে, এবং চালু করে প্রশিক্ষিতভাবে যারা, যে সকল চিকিৎসকরা, নার্সরা, প্যারামেডিক্সরা সেখানে কাজ করবে তাদের জন্য যথার্থ পরিমাণে পিপিই সরবরাহ করতে হবে, ইকুইপমেন্ট দিতে হবে, ট্রেনিং দিতে হবে, বুস্ট আপ করতে হবে, লজিস্টিক সাপোর্ট এনশিওর করতে হবে। তাহলে তারা ভালো সেবা দিতে পারবে। দিলে পরে মর্টালিটি রেট বা মৃত্যুর হার কমে যাবে। মৃত্যুর হার কিন্তু আমাদেরকে সীমিত পর্যায়ে রাখতে হবে, এর কোনো বিকল্প নেই। কারণ আমরা ব্রাজিলে, আপনারা দেখেছেন যে ব্রাজিলও একটি জনবহুল দেশ, অনেক বড় দেশ, এবং লোক সংখ্যাও বেশি। পাশে ভারতের কথাও একই। ভারতে কিন্তু মৃত্যুর সংখ্যা ১৭ ঘরে ছিল, আক্রান্তের সংখ্যাও একসময় শত বা হাজারের সহস্রের ঘরে ছিল, এখন সেটি লক্ষাধিক হয়ে গিয়েছে। বাংলাদেশেও এভাবে সংখ্যাটা বেড়ে গেলে আমাদের হঠাৎ এত বিশাল বার্ডেন অফ পেশেন্ট আমাদেরকে অ্যাড্রেস করা বা তাদেরকে যথার্থ করোনার চিকিৎসা দিয়ে, বা যে সকল কমপ্লিকেশন ডেভেলপ করবে, কার্ডিয়াক সমস্যা হোক, রেসপিরেটরি সমস্যা হোক, বা থ্রম্বোএম্বোলিজমই হোক, বা অন্য কোনো সমস্যা হোক, এগুলোকে অ্যাড্রেস করার মতো আমাদের ইকুইপমেন্ট, চিকিৎসক, হাসপাতাল বেড, অক্সিজেন, আইসিইউ বা ভেন্টিলেটর, এই ব্যবস্থাগুলো কিন্তু আসলে ঠিক ওই যেভাবে বিশাল সংখ্যক রোগী হয়ে যাবে সেই রোগীগুলোকে অ্যাড্রেস করার মতো যথার্থ পরিমাণে ডিমান্ড। জি ডাক্তার শহীদুল্লাহ শিকদার, আমরা বুঝতে পারছি যে আসলে এই রোগীর সংখ্যা যত বাড়বে বাংলাদেশের জন্য ততই একটি চ্যালেঞ্জিং পরিস্থিতি তৈরি হবে, এবং সেই চ্যালেঞ্জ মোকাবেলার দায়িত্ব যাদের রয়েছে, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সর্বোপরি সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে আপনার কাছে একটু জানতে চাচ্ছি ডাক্তার আবু ইউসুফ ফকির, এই চ্যালেঞ্জগুলোর মোকাবেলায় সামনে আপনারা বলছেন আপনার স্বাস্থ্য আপনার হাতে, নাগরিকদেরকে এখন করণীয় কি? নাগরিকদের কাছ থেকে আপনারা কতটুকু সহযোগিতা পাচ্ছেন? খুবই সংক্ষেপে, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে। ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। যে একটি জিনিস আমাদের মনে রাখতে হবে, অ্যাট এ টাইম যদি আমার 1 লক্ষ রোগী হয় তাহলে কি আমি চিকিৎসা দিতে পারবো? আমি পারবো না। তাহলে আমাকে মনে রাখতে হবে, হ্যাঁ আমি কোভিডটা হয়তো আমার পজিটিভ হবে, আমি এটা ডিলে করে দিতে পারি কিনা। আমরা যদি ডিলে করে দিতে পারি, রুগী যদি অল্প অল্প করে হয়, এটা 6 মাসে হয়, তাহলে কিন্তু আমরা সকলকে চিকিৎসা দিতে পারবো। আর অ্যাট এ টাইম যদি আমরা সবাই আক্রান্ত হয়ে যাই তাহলে কিন্তু আমরা চিকিৎসা দিতেও পারবো না, চিকিৎসা নিতেও পারবো না, আলটিমেটলি আমাদের ঠিকানা হবে আজিমপুর। তাহলে আমাদের প্রত্যেক নাগরিকের একটি দায়িত্ব হচ্ছে, আমাকে আমার সুরক্ষা দিতে হবে, আমাকে আমার সুরক্ষা নিতে হবে, আমি যাতে এই সময় এই হাই পিকে যাতে আমি ইনফেক্টেড না হই, এটি আমাদের খেয়াল রাখতে হবে। জি আবু ইউসুফ ফকির, আপনাকে ধন্যবাদ। আমি একটু যেতে চাই ইকবাল ফেরদৌসের কাছে, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে। ইকবাল ফেরদৌস, আপনার কাছে একটু অভিজ্ঞতা জানতে চাই যে সেখানে যুক্তরাষ্ট্রে আসলে চিকিৎসা ব্যবস্থাটা এখন কোন পর্যায়ে রয়েছে? যুক্তরাষ্ট্র তো হিমশিম খেয়েছে এবং এখনও খাচ্ছে, আমরা যেটি জানি।
জি, আপনি যেটি যেটি ঠিকই বলেছেন। যুক্তরাষ্ট্র এখনো হিমশিম খাচ্ছে। তবে কিছুটা উন্নতি হয়েছে। এখন প্রায় যেমন ১ম দিকে আ করোনার শুরুর পর থেকে বিভিন্ন হসপিটালে আমরা দেখেছি যে লাশ পড়ে থেকেছে বিভিন্ন হসপিটালের বারান্দায়, তারপরে আপনার অ্যাম্বুলেন্সে বিভিন্ন যে আ আ যে সকল কবরস্থানে কবর দেওয়ার মতো জায়গা ছিল না। আপনার অনেকদিন লাশগুলা রাখা হয়েছিল মর্গে। সো এই সকল বিভিন্ন কারণে এই বড় একটা সংকট ছিল। এখনকার অবস্থাটা হচ্ছে আস্তে, আস্তে যেহেতু নতুন করে আক্রান্তের সংখ্যাটা খুব কম, সে কারণে এবং মোটামুটি এক্সপেরিয়েন্স যারা ডাক্তার ছিলেন তারা কিভাবে হ্যান্ডেল করতে হবে করোনা রোগীকে মোটামুটি সবাই এবং নার্স যারা রয়েছেন তারা একটা অভিজ্ঞতা অর্জন হয়েছে। সো মোটামুটি এখন প্রত্যেকটি হসপিটালেই আন্ডার কন্ট্রোল বলা যায়, এবং যেহেতু নতুন করে রোগী যাচ্ছেন না, খুব বেশি করোনা রোগী যাচ্ছেন না, সে কারণে তারা এটা একটু মোটামুটি কন্ট্রোলে বলা যায় বিভিন্ন স্টেটে। এটা হচ্ছে হাসপাতালের অবস্থা। বাট মানে এখনো কিন্তু মানুষের মধ্যে যে আতঙ্ক এখনো বিরাজ করছে। যেটি আমি বাংলাদেশের পরিস্থিতিতে যেটি দেখলাম যে মানুষজন মানে যদিও প্রতিদিনই বাড়ছে কিন্তু কেয়ার করছেন না। আমাদের এখানে যেটি লকডাউন শিথিল করা হলেও মানুষ প্রয়োজন ছাড়া এখনো কিন্তু বাসা থেকে খুব একটা বেরোচ্ছেন না। জি, যাদের কাজে ইকবাল ফেরদৌস, আমরা বুঝতে পারছি জি। যে আসলে মানুষদেরকে অবশ্যই সতর্ক হতে হবে। সেই বিষয়গুলো নিয়ে ডাক্তাররাও বলছিলেন, আপনারাও সেই বিষয়টি, সেই অভিজ্ঞতা বর্ণনা করছেন। তবে এই অনুষ্ঠানের আজকে এখানেই শেষ করতে হচ্ছে, কারণ আমাদের সময় শেষ। আবু ইউসুফ ফকির এবং ডাক্তার শহীদুল্লাহ শিকদার, ইকবাল ফেরদৌস, আপনাদের তিনজনকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন আমাদের আলোচনা, এবং যে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে আমাদের চিকিৎসকরা বলার চেষ্টা করছেন যে আপনাদের নিজেদের সুরক্ষা নিজেদেরকে দিতেই হবে, অন্যথায় করোনার যে সংক্রমণ দিনকে দিন বাড়ছে তাতে স্বাস্থ্য ব্যবস্থার উপর যে চাপ পড়বে সেক্ষেত্রে চিকিৎসা পেতেও অনেক হিমশিম খেতে হবে। তাই আপনারা নিজেদেরকে সতর্ক রাখুন এবং করোনা ভাইরাস থেকে মুক্ত থাকার জন্য স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন। এই অনুষ্ঠানে আপনারা যদি করোনা ভাইরাস সম্পর্কে আরও কিছু জানতে চান, প্রশ্ন করতে পারেন ইমেলের মাধ্যমে covid19@ntvbd.com। এছাড়া আমাদের অনুষ্ঠানটি পুনরায় দেখতে পারেন www.ntvb.com এই ঠিকানায়। আর এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।